বন্দে মাতরম। পৃথিবী কলুষমুক্ত হোক। ব্রজেনের সাহিত্য সংলাপে সুস্বাগতম। নদী ও রবীন্দ্রনাথ, এই বিষয়ে আমাদের আজকে পথ চলা এবং 3টি পর্বে পথ চলা। প্রথমেই মনে হতে পারে যে রবীন্দ্রনাথ নদী বিষয়ে বিশেষভাবে কি কিছু লিখেছেন? নদী বিষয়ে তার কি কোনো বই রয়েছে? অবশ্যই নদী বিষয়ে তার একটি আলাদা বই বেরিয়েছিল, যেটি 300 লাইনের কিশোরদের জন্য লেখা কিশোর কবিতা, তার সুদীর্ঘ কবিতা। এই ইতিহাস আমরা শেষ পর্বে আমরা আলোচনা করব। রবীন্দ্রনাথ তার নদীর সঙ্গে তার যে জীবন যে সম্পৃক্ত হয়ে আছে, সেটা আমাদের আলোচনার ভিতর দিয়ে আমরা যেতে যেতে সে কথাই বলবো। নদীর দিকে তাকিয়ে বিজ্ঞানীর প্রশ্ন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? নদী উত্তর দিচ্ছে, মহাদেবের জটা হইতে। সত্যিই কি নদী মহাদেবের জটা হতে প্রবাহিত হয়? এটি একটি রূপকল্প বা একটি চিত্রকল্প। কিভাবে? যোগেশ্বর, দেবাদিদেব আদিদেব, মহাদেব, তিনি যেন পর্বতের মতো ধ্যান গম্ভীর, ওই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, তিনি ধ্যানের ভিতর দিয়ে তিনি গম্ভীর হয়ে তিনি বসে আছেন। এবং তার যে জটা জুটো, অর্থাৎ পাহাড়ের ভিতর দিয়ে যে বিভিন্ন যে উপত্যকা রয়েছে, সেই উপত্যকায় যে বরফগুলো জমে, সেই বরফগুলো যেন হচ্ছে গিয়ে সেই জটা জুটোর মতো। এবং সেই যে নদী, সেই নদী তো আমরা জানি পাহাড় থেকে উৎপন্ন হয়, তারপর কোন দিকে ধাবিত হয়? সাগরের দিকে ধাবিত হয়। এবং পাহাড় থেকে নদী যখন সেই রবির কিরণে যখন সে ঝর্ণা হয়ে যখন পতিত হয়, নিঝড়ের স্বপ্নে ভঙ্গে কবি বলছেন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। নদী ছুটছে, নদী উপত্যকার পথ পেরিয়ে সে হয়তো মরুভূমিতে এলো। তা মরুভূমির দিকে তাকিয়ে আবার কবি বলছেন, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরু পথে হারালো ধারা, জানিয়ে জানিও তা হয়নি হারা। নদী তার ধারা কখনো কিন্তু হারায় না। মরুভূমি থেকে আবার হয়তো নদী কোথায় এলো, সমভূমি কোনো শ্যামলিমার ভিতর দিয়ে সেই নদী প্রবাহিত হচ্ছে। নদী অর্থাৎ আমাদের যে জীবনের ধারা, যে চারিদিকে যে সে সবুজে শোভিত করছে এবং যে বিভিন্ন যে জীব তাকে সে জীবন দান করছে। এবং রবীন্দ্রনাথও তার নদী যে কবিতা, এই কবিতার ভিতরের কিন্তু তিনি যেটা বলেছেন সেটাও সেই পাহাড় থেকে, সেটা হচ্ছে গিয়ে সেই সাগরে। রবীন্দ্রনাথ তার ছোটবেলায় সেই চাকরদের ভিতর দিয়ে বেষ্টনীর মাঝে থাকতেন, সুতরাং যে খাঁচার ভিতর থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কিন্তু অনুভব করেছিলেন। এবং তিনি সবসময় সেই যন্ত্রণা থেকে বেরিয়ে, সে দেয়াল থাকবে না, খোলা পৃথিবীর ভিতর তিনি তার যে সাহিত্য, তার যে লেখা, তার যে জীবন দর্শন, সেই জীবন দর্শন সীমার মাঝে সেই অসীমের প্রবাহ। তা আমরা রবীন্দ্রনাথ তিনি যেভাবে সেই নদীর মতো তার যেরকম জীবন প্রবাহিত হয়েছে, আমরা জানি যে গঙ্গা নদী সেও কি হচ্ছে পবিত্র নদী। তার 2525 কিলোমিটার হচ্ছে গিয়ে তার দৈর্ঘ্য।
এবং গঙ্গা নদীকে পবিত্র নদী বলা হয়। গঙ্গেশ্ব যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিদং সন্নিধং কুরু। রবীন্দ্রনাথ গঙ্গার ভিতর দিয়ে বজ্রা ভাসিয়ে তিনি পদ্মার বুকে তিনি অবস্থান করছেন, এবং আমরা সেটা জানি শিলাইদহ। এবং সেখানে বর্ষার সময় যে বৃষ্টি হয়, অর্থাৎ ঝমঝম করে বৃষ্টি হয় বা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে যে ছন্দ, এই ছন্দ, এই যে যে কবিতা, এই যে যে ছড়া, যেটা এটা তিনি তার ছোটবেলা সেই রূপকথার মতোই যেন তার দাস দাসীদের কাছ থেকে তিনি শুনেছেন, এবং জীবন স্মৃতিতে তিনি উল্লেখ করছেন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা ছিল আমার কাছে মোহমন্ত্রের মতো। এবং কিশোর, সেই কিশোর যেন কি করত, সেই মেঘের দিকে তাকালে তার মনে হতো মেঘদূত, মেঘ আসছে, এবং ওই মেঘ থেকে যে জলধারা বৃষ্টি, সেই বৃষ্টি কি হচ্ছে, যে পদ্মার বুকে সেই বৃষ্টি পড়ছে, তিনি নৌকার বুকে তিনি রয়েছেন, অদ্ভুত একটা আনন্দ, অদ্ভুত একটা শিহরণ যেন তার বুকে খেলে যাচ্ছে। সেই জন্যই তো তিনি বলছেন, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। তা রবীন্দ্রনাথ যখন সেই শিলাইদহ যখন রয়েছেন, লোক জীবনের সঙ্গে সম্পৃক্ত যে ছড়া, সেই ছড়াগুলোকে কিন্তু তিনি সংগ্রহ করছেন। এবং তিনি ১৩০০ সালে তিনি বলছেন তার একটি চিঠিতে যে আমি সরলা দেবীকে, সরলা রায়কে, যে আমি যে ছড়াগুলো সংগ্রহ করছি এগুলো তুচ্ছ মনে হলেও এই ছড়াগুলো কিন্তু আমার কাছে অসীম গুরুত্ব রয়েছে। ১৩০১ সালে রবীন্দ্রনাথের মেয়েলি ছড়া, এই যে যে প্রবন্ধ, এই প্রবন্ধটি সাধনা পত্রিকাতে প্রকাশিত হয়। এবং তার আগে চৈতন্য লাইব্রেরিতে আমাদের গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে তিনি এইটি পাঠ করেছিলেন। তাতে কিন্তু যে বিদ্বৎ সমাজ সেখানে ছ্যা ছ্যা তারা করেছিল। কিন্তু রবীন্দ্রনাথ যে কত দূরদর্শী, তিনি ছড়াকে অপাংতেয়কে তিনি যেন সেই গলি থেকে তিনি যেন রাজপথে এনে দিলেন। এবং আজকে আমরা জানি যে লোকসাহিত্যের অন্যতম ধারা, শুধু লোকসাহিত্য নয়, আমাদের যে জীবন, সমাজ জীবন, যে জীবন লোকজীবন, যে জীবন হারিয়ে গেছে, সেই জীবনের যে চিত্র, সেই জীবনের কিন্তু চিত্র আমরা ছড়ার ভিতরে দিয়ে পাই। রবীন্দ্রনাথ সেই যে ছড়া সংগ্রহ করছেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে ৩ কন্যে যান, ১ কন্যে রাধেন বাড়েন ১ কন্যে খান, আর ১ কন্যে রাগ করে বাপের বাড়ি যান। এই যে সেই সময়ের যে সামাজিক চিত্র, এপার গঙ্গা ওপার গঙ্গা, মাঝখানে চর মধ্যিখানে চর, তারই মধ্যে বসে আছে শিব সদাগর। অর্থাৎ তার সংসারের এই অবস্থা, তিনি যেন তখন রাগ করে তখন যেন এরকম ভাবে চরে বসে আছেন। আবার বলা হচ্ছে যে ছড়া যেটা, ওপারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, এপারেতে রাঙা, এপারেতে লঙ্কা জবা রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। অর্থাৎ যে ভাইকে ছেড়ে বোন এসেছেন, তার তার বিয়ে হয়ে গেছে, তিনি শ্বশুর বাড়ি এসেছেন, তা কালো রং হচ্ছে নদীর ওপারে, যে পাড় তিনি দেখতে পাচ্ছেন না সেই পাড়েই যেন ভাই বসে আছে। আর এদিকে লঙ্কা, যে জবা, লঙ্কা গাছের যে ফুল টুকটুকে লাল, সেইটা কোথিয়ে, সেই লঙ্কার জবার দিকে তাকিয়ে তার ভাইয়ের গুণপনার কথা তার মনে পড়ছে। এবং এই যে যে আমাদের সমাজের যে চিত্র, এই সমাজের চিত্র কিভাবে যে আমাদের লৌকিক সাহিত্যে তার যে পরিবেশিত হয়েছে, সেই পরিবেশন যে কত মর্মান্তিক, কত হৃদয়স্পর্শী, সেটি আমাদের অবনীন্দ্রনাথের একটি লেখা, যে লেখাটির শিরোনাম হচ্ছে গিয়ে ছেলে ভোলানো ছড়া, ভারতী পত্রিকায় ১৩৪০ সালে প্রকাশিত হয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথের মেয়েলি গদ্য এটি যখন প্রকাশিত হয়েছিল তার ২৯ বছর পর। তা সেখানে কি বলছেন অবনীন্দ্রনাথ,
তার এই লেখাটুকু দিয়েই প্রথম পর্বের আলোচনা শেষ হবে। বাংলার প্রায় সব গায়েই একটি করে নদী, তীরপুণ্যি নদী, ক্ষীরাই নদী, ভাংলো নদী, চূর্ণী নদী, এমনি কত কি নাম। কোন নদী গায়ের মেয়ের মিষ্টি হাসির মতো মধুর, কোন নদী দামাল ছেলের মতো দুর্জয় ধারা নিয়ে খেলে চলেছে ঘরের ধারেই। এইসব নদী বেয়ে সদাগর আসে যায় বাণিজ্যে, বর আসে বিয়ে করতে চরে চরে নৌকো ভিড়িয়ে, নিয়ে চলে শ্বশুর বাড়ি গায়ের মেয়েটিকে জোয়ার বেয়ে। মেয়ে আর ফেরে না, কিংবা হয়তো আসে একটিবার বছরে, পুজোর সময় এতটুকু একটি মা কোলে এতটুকু ছেলে মেয়েকে নিয়ে। নয়তো নৌকো আসে একদিন আচমকা, সাদা কাপড়, শুধু হাত, শীতের সিঁদুর যার মুছে গেছে ভিজে চোখ, এমন একজনকে নিয়ে যার বাপ মায়ের দেশ ছাড়া কোথাও আর যাবার জায়গা নেই, যার বাপ মায়ের দেশ ছাড়া কোথাও আর যাবার জায়গা নেই। যে মেয়ে বিধবা হয়েছে তার মনের যন্ত্রণা এবং বাংলার যে সমস্ত গ্রামেই যে নদী ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নামে, তার অপরূপ বর্ণনা অবনীন্দ্রনাথ দিয়েছেন তার ছেলে ভোড়ালো সরায়। নমস্কার, এই পর্বের এখানেই শেষ।